আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কোডিং ক্রোকোডাইলস থেকে আমি আছি শান্তা ইসলাম। আমরা আজকে শুরুতেই যে বিষয়টার উপর আমাদের ভিডিও লেকচারটি শুরু করতে যাচ্ছি সেটা হলো এসকিউএল। এই এসকিউএল শব্দটার উপরে সবাই আমরা কম বেশি পরিচিত। হয়তো কেউ ইউনিভার্সিটি লেভেলে শিখছি, হয়তো কেউ কলেজ লেভেল থেকেই পরিচিত। তো এখন আমাদের এই হয়তোবা এই এসকিউএল শব্দটা আমরা জানি বা কীভাবে কোথায় ব্যবহার করা লাগে সেটাও অনেকে জানি, কিন্তু এর ব্যবহারের মধ্যেও অনেক কমান্ড ব্যবহার করা হয় বা এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেটা হলো অনেকে খুব কনফিউশন থাকে এবং এগুলা নিয়ে হয়তো ক্লিয়ার কোনো আইডিয়া থাকে না, হয়তো বিভিন্ন কমান্ডসগুলো মুখস্থ করা লাগে। সো আমরা চেষ্টা করব এই কাজগুলো না করে আমরা কিভাবে এসকিউএল করতে পারি খুব সহজ করে যদি বলি যে ডেটাবেজে আমাদের এসকিউএলটা ব্যবহার করা লাগে। এখন আমরা দেখব এই ডেটাবেজের সাথে এসকিউএলের কী রকমের সম্পর্ক এবং আমরা এসকিউএল এই ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে ডেটাবেজে ব্যবহার করব। আর বিশেষ করে যারা বিগিনার আছেন এবং যারা আছেন বা যারা এসকিউএল কমান্ডসগুলো নিয়ে যাদের অনেক কনফিউশন আছে, অবশ্যই তারা ভিডিওটা দেখবেন। আমরা চেষ্টা করব যেন আপনাদের সেই কনফিউশনগুলো খুব সহজে দূর করতে পারি এবং এই সাবজেক্টের উপরে যে টপিকসগুলো আছে সেগুলো যেন একদম ক্লিয়ার একটা কনসেপ্ট দিতে পারি। তাহলে আমাদের পরবর্তী যে কোনো জায়গায় যখন আমরা এসকিউএল ব্যবহার করতে যাব এটা নিয়ে আমাদের খুব একটা বেশি সমস্যা পড়তে হবে না। তো চলুন দেখা যাক আমাদের এই এসকিউএল টিউটোরিয়ালসে আমরা কি শিখব। ওকে, তো আমরা চেষ্টা করব এই এসকিউএল টিউটোরিয়ালসের মধ্যে হলো যত এসকিউএলের বেসিক কমান্ডসগুলো রয়েছে, এসকিউএল নিয়ে যত বেসিক্স থেকে মোটামুটি অ্যাডভান্স পর্যন্ত যতটুকু যাওয়া যায় আমরা চেষ্টা করব ওভারঅল কমপ্লিট করার জন্য এবং প্রতিটা পয়েন্টে বা প্রতিটা ভিডিও শেষে আমরা চেষ্টা করবো একটা করে কুইজ দিতে, যেন আপনারা বা একটা করে বা দুইটা করে যতগুলোই হোক আমরা চেষ্টা করবো কুইজের ব্যবস্থা করতে। তাহলে হবে যে আপনারা যেটা শিখছেন বা বুঝছেন সেটা আপনারা বুঝতে পারবেন যে আসলে শেখার পরে সেটা আসলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন কিনা। ওকে, তাহলে আজকে আমরা জানি যে এসকিউএলটার সাথে অনেক বেশি রিলেটেড হলো ডেটাবেস। সো যদিও আমাদের এই টিউটোরিয়ালসটা ডেটাবেজের উপরে নয়, কিন্তু এসকিউএল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের ডেটাবেসটা কি অন্তত সেটা জানতে হবে। কেননা এইটাই যদি না জানি তাহলে আমরা এই এসকিউএল যেহেতু ডেটাবেসে ব্যবহার করা হয়, তাহলে আমরা যদি ডেটাবেস কি সেটাই না জানি তাহলে তো এসকিউএলটা শিখে আমাদের খুব একটা লাভ হবে না। যদিও আমি এখানে ডেটাবেসতে অনেক বেশি আলোচনা করব না, বাট শুধুমাত্র বেসিক আইডিয়ার জন্য আমরা একটু দেখে রাখবো। তো শুরুতে আমরা দেখি ডেটাবেস কি। আমরা সবাই অ্যাকচুয়ালি কম বেশি ডেটাবেজের সাথে পরিচিত, ইভেন কি আমরা সবসময় এটা বলিও যে ডেটাবেজ, ফেসবুকে ডেটাবেজে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, তাই হয়তো আমরা কোনো ওয়েবসাইটে ঢুকতে পারছি না। আমরা এরকমের কথাগুলো অনেক সময় বলে থাকি। তার মানে হলো ডেটাবেস কথাটা মাথায় আসে যে মনে হয় এমন কিছু বিশাল কিছু যেখানে অনেক পরিমাণের ডেটা থাকবে, তাই না? ডেটা সেটা যে কোনো রকমের ডেটা হতে পারে কোনো ছবি, কোনো টেক্সট, কোনো অডিও, মানে ভিডিও, এনিথিং। সো হ্যাঁ, আসলে তাই ডেটাবেস মানে হলো একটা হিউজ কালেকশন অফ ডেটা, এবং তার মানে ডেটাবেস হলো একটা হিউজ কালেকশন অফ ডেটা। কিন্তু অবশ্যই সেটা একটা এমন না যে আমি ডেটাকে কিভাবে রাখবো। আমি যদি একটা নর্মাল সেন্স থেকে চিন্তা করি তাহলে আমরা যদি ভাবি যে ডেটাগুলো আসলে কিভাবে থাকবে, আমি কি আমার মেসেজ, ছবি, সব কিছু একটা উল্টাপাল্টা অগোছালো করে রেখে দেবো? আসলে কিন্তু তা নয়। ধরেন আপনি আপনার বাসার মধ্যে যদি কোনো জিনিস সহজে খুঁজে পেতে চান তাহলে আপনি কী করবেন? সবগুলো একটা স্পেসিফিক সুন্দর জায়গায় একদম গুছিয়ে আলাদা আলাদা করে রাখবেন। তেমনই ডেটাবেসটাও তেমন, যদিও সেখানে অসংখ্য পরিমাণে ডেটা থাকে কিন্তু সেটা অবশ্যই একটা অর্গানাইজড ওয়েতে থাকবে, একটা সাজানো গোছানোভাবে থাকবে, যেন খুব সহজে আমরা সেই ডেটাগুলোকে পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি এবং পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করতে পারি। ডেটাগুলো চাইলে আমরা ডিলিট করতে পারি, কোনো ডেটা চাইলে আপডেট করতে পারি। এখন আমাদের এই ডেটাগুলো যদি অর্গানাইজডই না থাকে, যদি সাজানোই না থাকে, তাহলে আমাদের এই খুঁজে পেতে সমস্যা হবে, হয়তো বা কোনো একটা কিছু পরিবর্তন করতে আমাদের খুব একটা সমস্যা হবে। তো আমাদের ডেটাবেসের মধ্যে অসংখ্য ডেটা থাকে, কিন্তু সেটা কিভাবে থাকে, সেটা একটা অর্গানাইজড ওয়েতে থাকে। তাহলে আমরা যদি আমাদের এখানে দেখি যে তাহলে ডেটাবেসে ডেটা কীভাবে থাকে, এক কালেকশন অফ ডেটা, কিন্তু সেটা অবশ্যই কীভাবে থাকবে, একটা অর্গানাইজড ওয়েতে থাকবে।
একটা অর্গানাইজড ওয়েতে থাকবে। ওকে ফাইন। তো আমরা এখন নেক্সটে, এবং আমাদের অর্গানাইজড ওয়েতে থাকার প্রধান কারণটাই হলো আমাদের ডেটাবেজের ডেটাকে পরবর্তীতে আপডেট করা লাগতে পারে, পরিবর্তন করা লাগতে পারে, যে কোনো কাজে আমরা ব্যবহার করবো মোট কথা। কারণ আমরা একটা জায়গায় ডেটা রাখি, ব্যাপারটা তো এমন নয় যে একবার রাখলাম সেটা আর কখনো ব্যবহার করবো না। ফর এক্সাম্পল, আমরা যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলি, তার মানে আমাদের এই ডেটাটা কোথাও না কোথাও স্টোর আছে, তাই না? আমার মতো এই পৃথিবীতে আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ফেসবুক আইডির তথ্য, তার ইউজার আইডি, তার পাসওয়ার্ড বা আরও যে ডিটেলস থাকে, এগুলো কোথাও না কোথাও স্টোর করা থাকে। তাহলে সেটা কোথায় স্টোর করা থাকে? ডেটাবেজে স্টোর করা থাকে। মানে একটা হিউজ একটা স্পেস বলতে পারি, যেখানে অসংখ্য ডেটা থাকে। কিন্তু সেই ডেটাগুলো যদি অগোছালো থাকতো, তাহলে তো আমরা কেউ কারোর আইডি ঠিক মতো খুঁজে পেতাম না। এটা একটা বিশাল বড় প্রবলেম হয়ে যেত। তাহলে সেখানে ডেটাগুলো একটা অর্গানাইজড ওয়েতে থাকে। আর যখনই আমরা বলি যে ডেটাগুলো ডেটাবেজে অর্গানাইজড ওয়েতে থাকে, তখনই নর্মালি আমাদের মাথায় বা ডেটাবেজে যেটা আলোচনা করা হয় সেটা হলো রিলেশনাল ডেটাবেজ। রিলেশনাল ডেটাবেজ বলতে বোঝায় সেখানে হলো অসংখ্য ডেটা থাকবে, বাট সেই ডেটাগুলো অবশ্যই ডেটাগুলো অর্গানাইজড হয়ে থাকবে, কিন্তু ডেটাগুলো অবশ্যই এমনভাবে রাখা হয় যেন আমরা সবাই খুঁজে পাই। এবং সেখানে খুঁজে পাওয়ার জন্য সহজ টেকনিক সেটা হলো টেবিল আকারে ডেটাকে স্টোর করা। টেবিল আকারে, যদিও এটা একটু অদ্ভুত যে ডেটাকে টেবিল আকারে কি স্টোর করা যায়। হ্যাঁ, এটা অবশ্যই স্টোর করা যায়। যারা জানেন না তারা এখন জানবেন। আমি অবশ্যই নেক্সটে দেখাচ্ছি যে কীভাবে টেবিল আকারে স্টোর করা হয়। ওকে, তাহলে আমরা শুধু এটা জানি যে আমাদের ডেটাবেজে ডেটাগুলো টেবিল আকারে স্টোর করা থাকে। সো যখন আমরা ডেটাবেজে ডেটাগুলোকে রাখবো, সেটা হলো টেবিল আকারে থাকবে এবং সেটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে থাকবে। যখনই আমরা, ফর এক্সাম্পল দেখেন, আমরা যখন কখনো কোনো টেবিল ক্রিয়েট করি, আমরা কিন্তু খাতা যখন কোনো কিছু লিখতে চাই, টেবিল ড্র করলে একটা অর্গানাইজড ওয়েতে থাকে। কোনো কিছু এক একটা রো বা কলামে এক এক রকমের ডেটাগুলোকে সাজিয়ে রাখি। তেমনই আমাদের ডেটাবেজেও সেমভাবেই বিভিন্ন রো কলামের মাধ্যমে ডেটাগুলোকে সাজিয়ে রাখা হয়। সো ডেটাবেজে যদি সহজ একটা এক্সাম্পল দিই, যে ডেটাবেজ আসলে কেমন হতে পারে, যেমন আমাদের স্কুল কলেজের আমাদের অ্যাটেন্ডেন্সের যে খাতাটা থাকতে পারে, সেটাও একটা ডেটাবেজ চিন্তা করতে পারে। অথবা আমাদের টিচাররা যখন আমাদের স্টুডেন্টসদের একটা ডিটেলস স্টোর করে রাখে, রেকর্ডস রাখে, সেটা একটা ডেটাবেজ। ফর এক্সাম্পল, স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, তার হয়তো বা কী পরিমাণ ফি তার বাকি এখনও, পুরো প্রত্যেকটা জিনিস ডিটেলস কোথাও না কোথাও টিচাররা এটাকে স্টোর করে রাখছে। যেখানে সবগুলো একটা অর্গানাইজড ওয়েতে স্টোর করে রাখছে, সেটাই হলো ডেটাবেজ। আমরা আরও সহজ যদি কোনো আরেকটা উদাহরণ যদি দিই, সেটা হলো ফর এক্সাম্পল ইউটিউবের এই যে হাজার হাজার ভিডিও, এগুলো কোথায় আছে? কোথাও না কোথাও স্টোর করা আছে। তাহলে এই এত ভিডিও বা যেখানে স্টোর করা রাখা আছে, যেমন প্রত্যেকটা ভিডিওতে লাইক থাকে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট থাকে, প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইব থাকে, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। একটা ইউজার নেম থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, অসংখ্য কিছু থাকে। এখন কথা হলো, এই জিনিসগুলো তাহলে যদি ডেটাবেজে রাখা হয়, আমরা সবাই যদি একটু নর্মালি চিন্তা করি, যদি এমন হয় এক এক জায়গায় ইউজার নেম উল্টাপাল্টা, পাসওয়ার্ডের সাথে কমেন্টস মিশে গেছে, তাহলে কিভাবে হবে? কোনটা কমেন্টস, কোনটা পাসওয়ার্ড, কোনটা ইউজার নেম, এটা যদি বুঝতেই না পারে, যদি আমরা এগুলো আইডেন্টিফাই না করা যেত, তাহলে কিন্তু কেউই আমরা ঠিকমতো ব্যবহারই করতে পারতাম না। আর একজনের তথ্য হয়তো আরেকজনের কাছে চলে যেত, এটা খুব একটা বড় রকমের মুশকিল হয়ে যেত। সো এই সমস্যাটা কিন্তু হয় না, কারণ হলো ডেটাবেজে ডেটাগুলো অর্গানাইজড করে রাখা হয়, খুবই সাজিয়ে রাখা হয়, এবং সেটা অবশ্যই টেবিল আকারে। যেমন আমরা নেক্সট যদি দেখি যে এইটা যদি একটা ডেটাবেজ হয়, তাহলে সেখানে কিভাবে রাখছে, যেমন ইউজার নামের একটা টেবিল থাকতে পারে, যেখানে হলো ইউজার নামের একটা টেবিল থাকতে পারে, ভিডিওসের নামে একটা টেবিল থাকতে পারে, যেখানে শুধুমাত্র ভিডিওগুলো থাকবে, ইউজারের মধ্যে শুধু ইউজার, যারা ব্যবহার করছে তাদের থাকে, কমেন্টসের মধ্যে শুধুমাত্র কমেন্টসগুলাই স্টোর করা হবে। তাহলে এই যে একটা অর্গানাইজড, সাজানো, উল্টাপাল্টা হলো না, সব কিছু যার মধ্যে থাকলো, যখন যেটা দরকার সেভাবে সে সার্চ করে খুঁজে নিয়ে আসতে পারবে। ওকে, আমরা একটু ক্লিয়ার যদি হই, ফর এক্সাম্পল এটা একটা ডেটাবেস, বলতে পারি একটা স্টোরেজ, যেখানে অসংখ্য ডেটা রয়েছে, এবং সেই ডেটাগুলো অবশ্যই একটা অর্গানাইজড ওয়ে। আর আমরা অর্গানাইজড ওয়ে বলতেই জানি হলো, এখন আপাতত আমরা জেনে নিই, অর্গানাইজড বলতে, সাজানো বলতে টেবিল আকারে এটাকে রাখা হয়। ডেটাকে আরও অনেকভাবে রাখা যায়, কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় যদি সেটা হলো এইভাবে অর্গানাইজড করে রাখা। এবং এই ধরনের টেবিল আকারে ডাটাকে স্টোর করে রাখাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। ওকে,
এখন ফর এক্সাম্পল যেমন ইউজারের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যদিও আমি দুইটা এরকম নিয়েছি, আপনারা চাইলে আরও থাকতে পারে, অবশ্যই থাকবে, কারণ এরকম নেম আর পাসওয়ার্ডই থাকবে এমন কোনো কথা নেই, আরও অনেক কিছু থাকতে পারে। সো যেমন নেম, একটা মানুষের নাম থাকতে পারে, তার ব্যবহৃত পাসওয়ার্ড থাকতে পারে। তারপরে ধরলাম যে ভিডিওস নামের একটা টেবিল আছে, যেখানে একটা ভিডিওর নাম লেখা আছে, ওই ভিডিওর লেন্থ কয় মিনিট ধরে সেটা লেখা আছে, এবং সেটা কবে আপলোড করা হয়েছে, তার ডেট এবং টাইমটা দেওয়া আছে। এরকমভাবে ডেটাগুলো সাজানো থাকতে পারে। আরেকটা জিনিস থাকতে পারে হলো, ধরলাম কমেন্টসের ক্ষেত্রে থাকতে পারে যে ইউজার নেমটা থাকতে পারে, যে কে কমেন্টসগুলো করছে এবং কী ধরনের কমেন্টসগুলো করছে সেটাও থাকতে পারে। আমি জাস্ট এখানে র্যান্ডম কিছু মেসেজ লিখে রেখেছি। সো এরকম করে অসংখ্য হাজার শত টেবিল, এরকম টেবিল আকারে ডেটাবেজের মধ্যে ডেটাকে স্টোর করে রাখছে। এবং আরেকটা জিনিস হলো, যেমন এমন হয় যে একজন ব্যক্তির এই ব্যক্তি একটার অ্যাকাউন্ট আছে, যে হলো একটা ভিডিও আপলোড করছে এবং সে চাইলে কিন্তু ওই ভিডিওতে কমেন্টও করতে পারছে, তাই না? তো অ্যাকচুয়ালি রিলেটেড, এরকম আমরা চিন্তা করতে পারি। কোনো টেবিল থাকে যে একটার সাথে আরেকটা রিলেটেড করা লাগতে পারে, এরকম কেননা একটা টেবিলের মধ্যে আমরা অনেক তথ্য রাখি না, আমরা এরকম এই যে ভাগ করে, যে ইউজার একটা, ভিডিওস একটা আলাদা করে রাখছি, কিন্তু হয়তোবা তাদের মধ্যে কোনো একটা রিলেশনের দরকার হতে পারে, তখন হলো আমরা এরকম রিলেশন তৈরি করতে পারি, যে একটা অন্তত কিছু সেম রাখার চেষ্টা করি। আচ্ছা ওকে, আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। সো এটা শুধু জানি, তাহলে এগুলো হলো টেবিল আকারে অনেক তথ্য আমরা রাখতে পারি, এবং যেহেতু টেবিল আকারে রাখি ডাটাবেসের মধ্যে, এবং টেবিলগুলোর মধ্যে একটা রিলেশন থাকতে পারে, এই জন্য আমরা এই ধরনের ডেটাবেসকে বলি রিলেশনাল ডেটাবেস মডেল বা রিলেশনাল ডেটাবেস। তাহলে ডেটাবেস মানেই হলো যেখানে অসংখ্য তথ্য থাকবে, অসংখ্য ডেটা স্টোর করা থাকবে, কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে থাকবে, এবং সেগুলো টেবিল আকারে স্টোর করা থাকবে। ওকে, সো যখনই আমরা বলি ডেটাবেসে ডেটাগুলো টেবিল আকারে থাকে, আমরা যদি খেয়াল করি, আমরা যদি আগের স্লাইডে খেয়াল করি, এখানে অনেকগুলো রো বা এগুলো আছে। তো এগুলোর আরেকটা জিনিস হলো, SQL আমরা যখন ব্যবহার করবো, সেখানে আমাদের অনেক রকমের কমান্ড ব্যবহার করা লাগে, সেখানে রো, কলাম, এই ব্যাপারগুলো আমাদের একটু ক্লিয়ার থাকা লাগবে। আমি আশা করি এগুলো অনেকেই জানে, তাও আমার ভিডিও সিরিজের সুবিধার্থে, যেন কারোর কোনো কনফিউশন যদি থাকেও সেটা যেন দূর হয়ে যায়, তার জন্য আমি এই নেক্সট টেবিলের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো, এই একটা টেবিল, যেখানে হলো একটা কোনো একটা মানুষের ডিটেলস, তার ফার্স্ট নাম, তার লাস্ট নাম এবং তার টেলিফোন নাম্বারটা স্টোর করা আছে। এখন আমাদের এখানে কিছু পার্ট আছে যেগুলো আমাদের জানতে হবে। তো আমরা জানি একটা টেবিল বরাবর, যে এই বরাবর বাম থেকে ডানে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে আমরা কিন্তু আমরা সবাই জানি, এটা একটা রো। বাম থেকে ডান দিকে যদি যাই, এটা একটা রো, তাই না? হ্যাঁ, ওকে, রো, এটা একটা রো, দেন এইটা একটা রো, দেন এইটা একটা রো। যেমন ডেভিডের ফার্স্ট নাম হলো ডেভিড, তার লাস্ট নাম হলো উইলিয়ামস, তার টেলিফোন নাম্বার এইটা। আবার ফার্স্ট নাম হলো জন, লাস্ট নাম হলো স্মিথ, তার টেলিফোন নাম্বার হলো এইটা। যে এরকম করে প্রত্যেক, এইটা একজন ব্যক্তি, এটা একটা পুরো মানুষের ইনফরমেশন। তাহলে এই যেহেতু এটা একজন পুরো মানুষের ইনফরমেশন, এটা একসাথে পাশাপাশি আছে। সো এরকম বাম থেকে ডান দিকে আমরা এটাকে কি বলি, ভার্টিক্যাল, হরিজন্টাল কিছু। তো ওই হরিজন্টালটা অ্যাকচুয়ালি আমরা রো বলি, রো আনুভূমিকভাবে যেটা আছে আর কি, এটাকে আমরা বলি রো। এবং এই লম্বালম্বিভাবে যেটা আছে, এই যে এইটা হতে পারে, এই যে পুরো লাস্ট নেম বলতে, যদি সবার লাস্ট নেম, টেলিফোন নাম্বার সবার, ফার্স্ট নেম সবার, এইরকম, এই যখন উপর থেকে নিচের দিকে আমরা কোনো কিছু টেবিলের চিন্তা করি, সেটাকে আমরা বলি কলাম, এবং পাশাপাশি হলে সেটাকে আমরা বলি রো। আর SQL এর ভাষায় রোকে অনেক সময় রেকর্ড বা টাপেলও বলা যায়। সো এটা একটু নামটা মনে রাখলে সুবিধা হবে। ওকে, এখন আমরা যদি খেয়াল করি, একটা টেবিলের প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা হেডার থাকে, তাই না? হেডার বলতে এগুলো ফার্স্ট নেম, এই যে এটা ফার্স্ট নেমটা একটা হেডার, লাস্ট নেম এটা হেডার, হেড বলতে পারে এটার শুরুতে যেহেতু আছে। কারণ এখন এইটাকে অ্যাকচুয়ালি একটা নাম দেওয়া হবে, সেটা হলো, এটাকে একটা বৈশিষ্ট্য বলা হয়, অ্যাট্রিবিউট বা ফিল্ডস। এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের সবগুলো এই লাইনে থাকবে। লাস্ট নেম, এই বৈশিষ্ট্যের সবগুলো এই বরাবর থাকবে। ফোন নাম্বার, এর একটা বৈশিষ্ট্য, এর রকমের যত টেলিফোন নাম্বার আছে এই বরাবর থাকবে। সো এটা টেলিফোন দিয়ে আমি বোঝাচ্ছি, এই রো
এই কলামের মধ্যে এই নিচে যত কলাম যাবে, যা কিছু আসবে, যতগুলো ঘর আসবে সবগুলোতে শুধু টেলিফোন নাম্বার বসবে। এর একটা তার আলাদা বৈশিষ্ট্য। টেলিফোন লাস্ট নেম একটা আলাদা বৈশিষ্ট্য, ফার্স্ট নেম। তাহলে এই ফিল্ড বা অ্যাট্রিবিউটটা হলো এই ফার্স্ট যে কলামটা থাকে সেটাকে আমরা ফিল্ড বা অ্যাট্রিবিউট বলতে পারি। ওকে, তাহলে রো, কলাম এবং ফিল্ড অ্যান্ড অ্যাট্রিবিউট। অ্যান্ড আরেকটা টার্মস যেটা হলো যে প্রত্যেকটা ফিল্ডের যদি আমি সিঙ্গেল একটা আইটেমকে চিন্তা করি, শুধু এই যে আমরা এখানে দিলাম শুধু এইটা, অথবা শুধু এইটাকে, অথবা শুধু উইলিয়ামস, এরকম শুধুমাত্র সিঙ্গেল একটা ঘরকে যদি আমি চিন্তা করি, সেলকে যদি চিন্তা করি, সেটাকে আমরা এখানে কি থাকছে, এই লাস্ট নেম বললে এখানে কি থাকছে, অ্যাকচুয়ালি ওই লাস্ট নেমের একটা ভ্যালু থাকছে। টেলিফোন, এটা একটা ভ্যালু, এটা একটা টেলিফোন, এই ঘরের জন্য এটা একটা ভ্যালু, তাই না? এটা একটা ভ্যালু, এবং এগুলো কিন্তু কলামের ভিতরে, সেগুলোকে বলা হয় কলাম ভ্যালু। তাহলে সবগুলো প্রত্যেকটা সিঙ্গেল এক একটা ভ্যালু, এক একটা ঘরে এক একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। কিন্তু যখনই আমি উপর থেকে এই যে সবগুলোকে একসাথে একটা নাম বলতে যাব, সেটা হয়ে যাবে হলো, এটা একটা হয়ে যাবে কলাম। যখন আমি লেফট থেকে রাইটে পুরো একটা মানুষের ইনফরমেশন চিন্তা করব, যে এখান থেকে ফার্স্ট নেম হলো জন, লাস্ট নেম হলো স্মিথ, তার টেলিফোন নাম্বার এটা, তাহলে এটা দেখি আমি পুরো একজন মানুষের একটা ইনফরমেশন বের করে ফেলতে পারছি। এই জন্য এটাকে বলতে পারি আমরা রেকর্ড বা ট্যাপল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এসকিউএল ল্যাঙ্গুয়েজ জানতে গেলে আমাদের এই ডেটাবেজের বেসিক জিনিসটুকু একটু জেনে রাখা ভালো। আমরা নেক্সট ভিডিও থেকে এসকিউএল লেকচারগুলো শুরু করব। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং কী ধরনের টপিকের উপর ভিডিও দিলে, কীভাবে দিলে আপনাদের জন্য ভালো হবে সেটাও আমাদের জানাবেন। আপনাদের মতো করে যেন আমরা বোঝাতে পারি, যাদের মনে হয় বুঝতে সমস্যা, হয়তো বা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখছে, হয়তো বা বাংলাদেশে অনেক স্টুডেন্টরা থাকে আমাদের, যারা ছোট বয়সে শিখতে চায়, তারা হয়তো বা অনেক সময় বিভিন্ন ভাষার ভিডিওগুলো তারা বুঝতে পারে না, শিখতে চায় কিন্তু বুঝতে পারে না। সো আমরা চেষ্টা করব যেন হলো যেই টপিকগুলো খুবই ট্রেন্ডি, সবাই শিখতে চায়, এগুলো যেন আমরা আপনাদের সাথে খুবই সহজ করে আমাদের ভাষায় সবার সামনে পৌঁছে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।